রাতটা ছিল অন্ধকার, কিন্তু চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে একটা রূপালী আভা ছড়িয়ে দিয়েছিল। আমি, রিয়া, বয়স 40 পেরিয়ে গেছে, তবু মনের কোণে কোথাও যেন এখনও সেই কিশোরীটি লুকিয়ে আছে যে ভালোবাসার স্বপ্নে বিভোর হয়। কিন্তু সেদিন রাতে যখন আকাশের ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করল, সেই কিশোরীটি যেন হঠাৎ জেগে উঠে আমাকে অপরাধী বানিয়ে দিল। আমি আমার মেয়ের স্বামীর সাথে এমন কি করে ফেললাম? আমার মেয়ে মিথি আর আকাশের বিয়ে হয়েছে মাত্র 2 বছর। মিথি আমার একমাত্র সন্তান, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর আকাশ, ওকে আমি প্রথম থেকেই পছন্দ করতাম। ওর হাসি, ওর সরলতা, ওর সব কিছুতে একটা নিষ্পাপ ভাব ছিল। কিন্তু সেদিন রাতে যখন ও আমার দিকে তাকাল, ওর চোখে সেই নিষ্পাপ ভাব ছিল না। সেখানে ছিল একটা গভীর, অচেনা আকর্ষণ, যা আমাকে টেনে নিয়ে গেল এক অজানা ঝড়ের মুখে। সেদিন মিথি শহরের বাইরে ছিল। ওর কোম্পানির একটা প্রজেক্টের জন্য 3 দিনের সেমিনারে যেতে হয়েছিল। আমি আর আকাশ বাড়িতে একা। এটা কোনো বড় ব্যাপার ছিল না, কারণ আমি তো প্রায়ই মিথিদের বাড়িতে এসে থাকি। আকাশ আমাকে মা বলে ডাকে, কিন্তু আমার সঙ্গে ওর সম্পর্কটা সবসময় একটু অন্যরকম ছিল। ও আমার সঙ্গে এমনভাবে কথা বলতো যেন আমি ওর বন্ধু, ওর সমবয়সী। আমি হাসতাম, মজা করতাম, কিন্তু কখনো ভাবিনি সেই হাসি, সেই মজা আমাকে এমন একটা পথে নিয়ে যাবে। সেদিন রাতে আমি রান্নাঘরে ছিলাম। আকাশ এসে বলল, মা, আজ আমি রান্না করব, তুমি বসো। আমি হেসে বললাম, তুমি তুমি তো শুধু চা বানাতে পারো। ও হাসল, ওর সেই হাসি যা দেখলে মনে হয় পৃথিবীটা একটু বেশি সুন্দর। দেখো, আমি পারি, তুমি শুধু পাশে থাকো, ও বলল। আমি রান্নাঘরের কাউন্টারে বসলাম আর ও শুরু করল। কিন্তু রান্নার চেয়ে বেশি হাসি আর মজা হচ্ছিল। ওর হাত থেকে মশলার কৌটা পড়ে গেল, আমি হেসে উঠলাম। ও আমার দিকে তাকিয়ে বলল, তুমি হাসছো কেন? আমি কিন্তু সিরিয়াস। কিন্তু ওর চোখে একটা দুষ্টুমি ছিল, যা আমার বুকের ভেতরে কিছু একটা জাগিয়ে দিল। রাতের খাওয়ার পর আমরা বসার ঘরে বসে টিভি দেখছিলাম। কোনো একটা পুরনো বাংলা সিনেমা চলছিল, যেখানে নায়ক নায়িকার মাঝে একটা রোম্যান্টিক দৃশ্য ছিল। আমি হঠাৎ অস্বস্তি বোধ করলাম। আকাশের দিকে তাকালাম। ও টিভির দিকে তাকিয়েছিল, কিন্তু আমার মনে হলো ও আমাকেই দেখছে। আমি উঠে বললাম, আমি ঘুমোতে যাই, তুমিও ঘুমাও, রাত অনেক হয়েছে। ও কিছু বলল না, শুধু মাথা নাড়ল। কিন্তু ঘুম আর এলো কই। আমি বিছানায় শুয়ে ছটপট করছিলাম। মনে হচ্ছিল আমার ভেতরে কিছু একটা ভাঙছে, আবার কিছু একটা তৈরি হচ্ছে। হঠাৎ শুনলাম দরজায় একটা টোকা। আমি উঠে বসলাম। কে? আমার গলা কেঁপে গেল। মা, আমি একটু কথা বলবো। আকাশের গলা। আমি দরজা খুললাম। ও দাঁড়িয়েছিল, শুধু একটা ঢিলেঢালা টি-শার্ট আর পায়জামা পরা। ওর চোখে সেই একই অচেনা আলো। কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম, গলায় একটা অজানা ভয়। ও কাছে এলো, এত কাছে যে আমি ওর শ্বাসের উষ্ণতা টের পেলাম। মা, তুমি কি আমাকে কখনো অন্যভাবে দেখেছ? ওর কথায় আমার শরীর যেন হিম হয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না। ও আর এক পা এগিয়ে এলো। আমার পিছনে দেয়াল, আমি আর পিছাতে পারছিলাম না। আকাশ, এটা ঠিক না, আমি ফিসফিস করে বললাম, কিন্তু ওর চোখ আমাকে যেন বেঁধে ফেলেছিল। আর তারপর সেই মুহূর্ত, ওর ঠোঁট আমার ঠোঁটে, নরম, উষ্ণ, নিষিদ্ধ। আমার মন চিৎকার করে বলছিল, থামো, কিন্তু আমার শরীর যেন আমার কথা শুনছিল না। সেই চুম্বন মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু আমার পুরো জীবনকে যেন উল্টে দিল। ও পিছিয়ে গেল, আমার দিকে তাকাল আর বলল, মা, আমি জানি এটা ঠিক না, কিন্তু আমি আর পারছি না। তারপর ও চলে গেল। সারা রাত আমি ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল, আমি কি করেছি? আমি কিভাবে আমার মেয়ের সাথে এমন করলাম? কিন্তু সেই অপরাধ বোধের মাঝেও আকাশের সেই স্পর্শ, সেই চোখের দৃষ্টি আমাকে বারবার টানছিল। আমার বুকের ভেতরে একটা যুদ্ধ চলছিল। একদিকে মায়ের মন, অন্যদিকে একটা নারীর অচেনা আকাঙ্ক্ষা। পরের দিন সকালে আমি রান্নাঘরে গেলাম। আকাশ ইতিমধ্যে সেখানে ছিল, চা বানাচ্ছিল। গুড মর্নিং মা, ও বলল যেন কিছুই হয়নি। আমি চোখ তুলে তাকাতে পারলাম না। চা খাবে? ওর গলায় সেই স্বাভাবিক হাসি। আমি শুধু মাথা নাড়লাম।
কিন্তু আমার মনের ভেতরে ঝড় চলছিল। আমি জানতাম এই ঝড় আর থামবে না। সকালটা যেন আমার জন্য একটা বিভ্রম। আকাশের সেই হাসি, সেই স্বাভাবিক কথাবার্তা যেন রাতের সেই মুহূর্তটা কখনো ঘটেনি। আমি, রিয়া রান্নাঘরের কাউন্টারে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম, কিন্তু আমার চোখ বারবার আকাশের দিকে চলে যাচ্ছিল। ও টেবিলে বসে ফোনে কিছু দেখছিল, মাঝে মাঝে হাসছিল। ওর হাসির শব্দে আমার বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠছিল, যেন একটা নিষিদ্ধ আনন্দ যা আমি চাইলেও থামাতে পারছিলাম না। মা, তুমি এত চুপচাপ কেন? আকাশ হঠাৎ বলে উঠল, ফোন থেকে চোখ তুলে আমার দিকে তাকিয়ে। আমি চমকে উঠলাম। আমার হাতের কাপটা কেঁপে গেল, একটু চা ছলকে পড়ল। কিছু না, আমি দ্রুত বললাম চোখ নামিয়ে। কিন্তু ওর দৃষ্টি আমার ওপর স্থির ছিল, আমি টের পাচ্ছিলাম। তুমি ঠিক আছো তো? ওর গলায় একটা উষ্ণতা যা আমাকে আরও অস্থির করে তুলল। আমি শুধু মাথা নাড়লাম আর বললাম, আমি ঘরে যাচ্ছি, একটু বিশ্রাম করব। আমি দ্রুত উঠে নিজের ঘরের দিকে চলে গেলাম। দরজা বন্ধ করে বিছানায় বসলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কি হচ্ছে আমার সঙ্গে? আমি কেন এমন করছি? আমি একজন মা, মিথির মা। আকাশ আমার জামাই, আমার মেয়ের স্বামী। তবু কেন আমার মন বারবার ওর দিকে ছুটে যাচ্ছে? সেই রাতের স্পর্শ, সেই চোখের দৃষ্টি যেন আমার ভেতরের সব নিয়মকানুন ভেঙে দিচ্ছে। আমি মাথা নাড়লাম, নিজেকে বোঝানোর চেষ্টা করলাম। এটা কেবল একটা দুর্বল মুহূর্ত ছিল, এটা আর হবে না। কিন্তু আমার হৃৎপিণ্ড যেন আমার কথা শুনতে চাইছিল না। দুপুরের দিকে আকাশ বাইরে গেল। ওর কিছু কাজ ছিল, বলল সন্ধ্যার আগে ফিরবে। আমি একা বাড়িতে ছিলাম। মিথির ফোন এলো। মা, তুমি ঠিক আছো? আকাশ কেমন আছে? ওর গলায় সেই চিরচেনা উষ্ণতা। আমার বুকের ভেতরে একটা ধাক্কা লাগলো। আমি কিভাবে ওকে মুখ দেখাবো? আমি কিভাবে ওর স্বামীর সঙ্গে এমন কিছু ভাবতে পারলাম? সব ঠিক আছে মা, আমি বললাম, গলায় যতটা স্বাভাবিকতা আনতে পারি। তুমি কবে ফিরছ? মিথি হাসল। কাল সকালে। মা, তুমি আর আকাশ মিলে কি রান্না করছো এই দুদিন? আমি কোনো রকমে হেসে বললাম, ও তো রান্না করতে চায়, কিন্তু সব আমাকেই করতে হয়। মিথি হাসল আর আমার বুকের ভেতরে অপরাধবোধের ছুরি আরও গভীরে ঢুকে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো। আমি ঘরে বসে একটা বই নিয়ে পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই মন বসছিল না। বারবার সেই রাতের দৃশ্য মনে পড়ছিল। আকাশের কাছাকাছি এসে দাঁড়ানো, ওর শ্বাসের উষ্ণতা, ওর ঠোঁটের স্পর্শ। আমি চোখ বন্ধ করলাম, নিজেকে ধমক দিলাম, রিয়া, তুই কি করছিস? এটা ভুল, এটা থামাতে হবে। কিন্তু তখনই দরজায় শব্দ হলো। আকাশ ফিরেছে। আমি বসার ঘরে গেলাম। আকাশ হাতে একটা প্যাকেট নিয়ে ঢুকল। মা, তোমার জন্য কিছু এনেছি, ও বলল, ওর চোখে সেই দুষ্টু হাসি। আমার বুক কেঁপে উঠল। কি? আমি জিজ্ঞেস করলাম চোখ নামিয়ে। ও প্যাকেটটা এগিয়ে দিল। দেখো। আমি খুলে দেখলাম একটা সুন্দর শাড়ি, গাঢ় নীল, সোনালি জরির কাজ করা। আমি অবাক হয়ে তাকালাম। এটা কেন? আমার গলা কেঁপে গেল। আকাশ হাসল। মা, তুমি শাড়িতে খুব সুন্দর লাগো, ভাবলাম তোমার জন্য এটা ঠিক হবে। আমি কিছু বলতে পারলাম না। ওর কথায় একটা উষ্ণতা ছিল যা আমাকে আবার সেই নিষিদ্ধ পথে টানছিল। আকাশ, এটা ঠিক না, আমি ফিসফিস করে বললাম। ও কাছে এলো, এত কাছে যে আমি ওর শরীরের গন্ধ টের পেলাম। কি ঠিক না মা? ওর গলায় একটা চাপা উত্তেজনা। আমি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন মাটিতে আটকে গেছে। আমরা যা করছি এটা ভুল, আমি বললাম চোখ নামিয়ে। কিন্তু আকাশ হাসল। আমরা কিছু করিনি মা, শুধু একটু কাছে এসেছি। ওর কথায় আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল। আমি জানতাম ও ইচ্ছা করেই এমন বলছে। সন্ধ্যায় আমরা আবার রান্নাঘরে একসঙ্গে ছিলাম। আমি রান্না করছিলাম আর আকাশ পাশে দাঁড়িয়ে সাহায্য করছিল, কিন্তু প্রতিটি মুহূর্তে আমি ওর উপস্থিতি টের পাচ্ছিলাম। ওর হাত যখন আমার হাতের কাছে এলো, যখন ওর আঙুল আমার আঙুলে স্পর্শ করল, আমার শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। আকাশ, তুমি বাইরে যাও, আমি একাই করতে পারবো, আমি বললাম, গলায় একটা কঠোরতা আনার চেষ্টা করে। কিন্তু ও হাসল আর বলল, মা, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু সাহায্য করছি। রাতে খাওয়ার সময় আমি চুপচাপ ছিলাম। আকাশ কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি শুধু এক কথাই উত্তর দিচ্ছিলাম। আমি জানতাম আমাকে নিজেকে সামলাতে হবে। মিথি কাল ফিরে আসবে। এই দুদিনের পাগলামি এখানেই শেষ হওয়া উচিত। কিন্তু খাওয়ার পর যখন আমি থালা ধুচ্ছিলাম, আকাশ আবার আমার পাশে এলো।
মা, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ? ও বলল গলায় একটা অভিমান। আমি থমকে গেলাম। আকাশ, আমাদের এটা বন্ধ করতে হবে। আমি বললাম চোখ না তুলে। কিন্তু ও আমার কাছে এলো, আমার হাত ধরল। আমি চাইলেও পারছি না মা, তুমি জানো না তুমি আমার কাছে কি। ওর কথায় আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমি হাত ছাড়িয়ে নিলাম আর দ্রুত ঘরে চলে গেলাম। সেই রাতে আমি আবার ঘুমোতে পারলাম না। আমার মনের ভেতরে একটা যুদ্ধ চলছিল। একদিকে মিথির মুখ, ওর হাসি, ওর ভালোবাসা, আর একদিকে আকাশের সেই দৃষ্টি, সেই স্পর্শ। আমি জানতাম আমি যদি এই পথে এগোই তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার শরীর, আমার মন যেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আমি কি করব, কিভাবে এই ঝড় থামাবো? সকালের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছিল, কিন্তু আমার মনের অন্ধকার যেন কিছুতেই কাটছিল না। আমি, রিয়া, বিছানায় শুয়েছিলাম, চোখে ঘুমের চিহ্ন নেই। সারা রাত আকাশের কথা, ওর স্পর্শ, ওর দৃষ্টি আমাকে তাড়া করেছে। আমি নিজেকে বারবার বলেছি এটা বন্ধ করতে হবে, এটা শেষ হওয়া উচিত, কিন্তু আমার হৃৎপিণ্ড যেন আমার বিরুদ্ধে বিদ্রোহ করছিল। আজ মিথি ফিরে আসবে, আমার মেয়ে, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। আমি কিভাবে ওর মুখের দিকে তাকাবো? কিভাবে ওর স্বামীর সঙ্গে আমার এই নিষিদ্ধ দুর্বলতাকে লুকাবো? আমি উঠে মুখ ধুয়ে রান্নাঘরে গেলাম। আকাশ ইতিমধ্যে সেখানে ছিল, চা বানাচ্ছিল। ওর চুল এলোমেলো, চোখে একটা নরম হাসি। গুড মর্নিং মা, ও বলল, যেন কাল রাতের কথোপকথন, ওর হাতের স্পর্শ কিছুই ঘটেনি। আমি চোখ নামিয়ে বললাম, মিথি আজ ফিরছে, তুমি ওকে আনতে যাবে? আকাশ মাথা নাড়ল। হ্যাঁ, ট্রেন সকাল 10টায়, আমি এখনই বেরোবো। তুমি ঠিক আছো তো? ওর শেষ প্রশ্নে একটা চাপা উদ্বেগ ছিল, যা আমার বুকের ভেতরে আর একটা ঝড় তুলল। আমি শুধু মাথা নাড়লাম, কথা বলতে পারলাম না। আকাশ চলে যাওয়ার পর আমি একা বাড়িতে ছিলাম। মিথির জন্য ওর পছন্দের মাছের ঝোল রান্না করলাম, ঘর গোছালাম, কিন্তু আমার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। আমি বারবার নিজেকে বলছিলাম এটা একটা ভুল ছিল, এটা আর হবে না। কিন্তু তখনই আমার চোখ পড়ল টেবিলের ওপর রাখা সেই নীল শাড়িটার ওপর, আকাশের দেওয়া উপহার। আমি না চাইতেও হাত বাড়িয়ে শাড়িটা ছুঁলাম। নরম কাপড়, জরির কাজে সূর্যের আলো ঝিকমিক করছিল। আমার মনের ভেতরে একটা অচেনা টান। আমি কেন এই শাড়ির দিকে তাকিয়ে আকাশের কথা ভাবছি? কেন আমার শরীরে একটা শিহরণ জাগছে? মিথি আর আকাশ দুপুরের দিকে ফিরল। মিথির হাসি দেখে আমার বুকের ভেতরটা মুচড়ে উঠল। ও আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তোমাকে ছাড়া দুদিন কি যে কষ্ট হয়েছে। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখ আকাশের দিকে চলে গেল। ও আমার দিকে তাকিয়েছিল, ওর চোখে সেই একই গভীর দৃষ্টি। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। মিথি, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি, আমি বললাম ব্যস্ততার ভান করে। দুপুরের খাওয়ার সময় মিথি পুরো সময় কথা বলছিল। ওর সেমিনারের গল্প, সহকর্মীদের সঙ্গে হাসি ঠাট্টা সবই শুনছিলাম, কিন্তু আমার মন অন্য কোথাও। আকাশ মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, আর প্রতিবারই আমার হৃৎপিণ্ড যেন একটু থেমে যাচ্ছিল। খাওয়ার পর মিথি বলল, মা, তুমি এত চুপচাপ কেন? কিছু হয়েছে? আমি হেসে বললাম, না মা, শুধু একটু ক্লান্ত। কিন্তু আমার ভেতরে যে ঝড় চলছিল তা কেউ দেখতে পাচ্ছিল না। বিকেলে মিথি আর আকাশ বাইরে গেল। ওরা বলল একটু ঘুরে আসবে। আমি একা বাড়িতে ছিলাম। আমি ঘরে গিয়ে সেই শাড়িটা আবার হাতে নিলাম। কেন জানি না, আমি শাড়িটা পরে দেখতে চাইলাম। আয়নার সামনে নিজেকে দেখলাম। শাড়িটা আমার গায়ে মানিয়েছে, এটা আমি অস্বীকার করতে পারছিলাম না। আমার 40-এর কাছাকাছি বয়স, কিন্তু আয়নায় যে নারীকে দেখছিলাম তার চোখে একটা অচেনা ঔজ্জ্বল্য ছিল। আমি কি এই নারীকেই ভয় পাচ্ছি, যে নারী এতদিন পর আবার নিজেকে খুঁজে পাচ্ছে? সন্ধ্যায় মিথি আর আকাশ ফিরল। মিথি আমাকে দেখে বলল, মা, এই শাড়ি কোথায় পেলে? দারুণ লাগছে তোমাকে। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, এটা একটা দোকান থেকে কিনেছি। আকাশের দিকে তাকালাম না, কিন্তু আমি জানতাম ও আমার দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি যেন আমার শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছিল। রাতে খাওয়ার পর মিথি বলল ও একটু তাড়াতাড়ি ঘুমোবে, কারণ সেমিনারের ক্লান্তি এখনও কাটেনি। আমি আর আকাশ বসার ঘরে ছিলাম। টিভিতে কিছু একটা চলছিল, কিন্তু আমার মন সেখানে ছিল না। আকাশ হঠাৎ বলল, মা, শাড়িটা তোমাকে সত্যি খুব মানিয়েছে। আমি চমকে উঠলাম।
আকাশ, এসব কথা বলা ঠিক না, আমি ফিসফিস করে বললাম। কিন্তু ও কাছে এলো, এত কাছে যে আমি ওর শ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। মা, তুমি জানো আমি তোমাকে কখনো মা হিসাবে দেখিনি। তুমি অন্য রকম। ওর কথায় আমার শরীর কেঁপে উঠল। আমি উঠে দাঁড়ালাম, বললাম, আকাশ, মিথি ঘরে আছে, তুমি কি বলছো এটা ভাবছ? কিন্তু আকাশ আমার হাত ধরল। ওর স্পর্শে আমার শরীরে আবার সেই বিদ্যুৎ। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি আর পারছি না। তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভাবনি? ওর চোখে একটা মিনতি, একটা আকুতি। আমি হাত ছাড়িয়ে নিলাম, কিন্তু আমার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। আমি দ্রুত ঘরে চলে গেলাম, দরজা বন্ধ করলাম। সেই রাতে আমি আবার ঘুমোতে পারলাম না। মিথির হাসি, আকাশের দৃষ্টি, সব মিলিয়ে আমার মনের ভেতরে একটা ঝড়। আমি জানতাম এই পথে যাওয়া মানে সব কিছু ধ্বংস করে দেওয়া, কিন্তু আমার শরীর, আমার মন যেন আমাকে বারবার সেই নিষিদ্ধ দিকে টানছিল। আমি কি করব? কিভাবে এই টানাপোড়েন থেকে বেরোব? সকালটা শান্ত ছিল, কিন্তু আমার মনের ভেতরে ঝড় থামেনি। আমি, রিয়া, বিছানায় শুয়েছিলাম। চোখে ঘুমের কোনো চিহ্ন ছিল না। সারা রাত আকাশের কথা, ওর স্পর্শ, ওর চোখের দৃষ্টি আমাকে তাড়া করেছে। মিথির হাসি, ওর নিষ্পাপ ভালোবাসা আমার বুকের ভেতরে ছুরির মতো বিঁধছিল। আমি একজন মা, মিথির মা, কিন্তু আমার ভেতরে সেই নারী যে আকাশের দৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলছিল, তাকে আমি আর থামাতে পারছিলাম না। আমি উঠে মুখ ধুয়ে রান্নাঘরে গেলাম। মিথি ইতিমধ্যে সেখানে ছিল, চা বানাচ্ছিল। মা, তুমি এত চুপচাপ কেন? কিছু হয়েছে? ওর গলায় উদ্বেগ। আমি হাসার চেষ্টা করলাম, বললাম, না মা, শুধু একটু ক্লান্ত। কিন্তু আমার চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছিল, যেখান থেকে আকাশ যে কোনো সময় ঢুকতে পারে। মিথি হাসল। তুমি বেশি কাজ করো মা, আজ আমি রান্না করব, তুমি রেস্ট নাও। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মন অন্য কোথাও। আকাশ সকালের দিকে বাইরে গিয়েছিল, কিন্তু দুপুরের আগেই ফিরল। ও ঢুকতেই আমার বুক কেঁপে উঠল। ওর চোখে সেই একই দৃষ্টি যা আমাকে যেন বেঁধে ফেলছিল। মিথি ওকে দেখে হাসল। কোথায় ছিলে? মা আর আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আকাশ হাসল, কিন্তু ওর চোখ আমার দিকে। মা, তুমি ঠিক আছো? ও জিজ্ঞেস করল, গলায় একটা চাপা উষ্ণতা। আমি চোখ নামিয়ে বললাম, হ্যাঁ, ঠিক আছি। কিন্তু আমার গলা কেঁপে গেল। দুপুরে আমরা তিনজন একসঙ্গে খেতে বসলাম। মিঠি কথা বলছিল, হাসছিল, আর আমি চুপচাপ খাচ্ছিলাম। আকাশ মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, আর প্রতিবারই আমার শরীরে একটা শিহরণ বয়ে যাচ্ছিল। আমি জানতাম এটা আর বেশি দিন চলতে পারে না। আমাকে এই নিষিদ্ধ টান থেকে বেরোতে হবে, কিন্তু কিভাবে? আমার মন আর শরীর যেন আমার নিয়ন্ত্রণে ছিল না। বিকেলে মিথি বলল ও একটু বাজারে যাবে। মা, তুমি যাবে আমার সঙ্গে? আমি মাথা নাড়লাম। না মা, তুমি যাও, আমি বাড়িতে থাকি। মিথি হাসল আর আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি কি করবে? আকাশ বলল, আমি বাড়িতেই আছি, কিছু কাজ আছে। মিঠি চলে যাওয়ার পর বাড়িতে শুধু আমি আর আকাশ। আমার বুকের ভেতরে একটা অজানা ভয় জেগে উঠল। আমি ঘরে গিয়ে বসলাম, একটা বই হাতে নিলাম, কিন্তু কিছুতেই মন বসছিল না। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি জানতাম কে। মা, আমি ঢুকবো? আকাশের গলা। আমি বললাম, আকাশ, এখন না। কিন্তু ও দরজা খুলে ঢুকল। ওর চোখে সেই একই আগুন যা আমাকে পুড়িয়ে দিচ্ছিল। মা, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, কিন্তু আমি আর পারছি না। ও বলল, গলায় একটা অদ্ভুত মিনতি। আমি উঠে দাঁড়ালাম, বললাম, আকাশ, এটা বন্ধ করো। মিথি তোমার স্ত্রী, আমি তোমার শাশুড়ি, এটা ভুল। কিন্তু আকাশ কাছে এলো। মা, আমি জানি এটা ভুল, কিন্তু তুমি জানো না তুমি আমার কাছে কি। আমি মিঠিকে ভালোবাসি, কিন্তু তুমি অন্য রকম। ওর কথায় আমার শরীর কেঁপে উঠল। ও আর এক পা এগিয়ে এলো, আমার হাত ধরল। ওর স্পর্শে আমার শরীরে আবার সেই বিদ্যুৎ। আমি হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার শক্তি যেন কোথায় হারিয়ে গেছে। আকাশ, প্লিজ, মিথি ফিরে আসবে, আমরা এটা করতে পারি না, আমি ফিসফিস করে বললাম। কিন্তু ওর চোখ আমাকে যেন বেঁধে ফেলেছিল। আর তখনই দরজায় শব্দ হলো। মিঠি ফিরে এসেছে।
আমি দ্রুত পিছিয়ে গেলাম, আকাশও পিছিয়ে গেল। মিঠি ঘরে ঢুকল, হাসি মুখে বলল, মা, আকাশ, তোমরা কি করছো? আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, কিছু না মা, শুধু কথা বলছিলাম। কিন্তু মিঠির চোখে একটা অদ্ভুত দৃষ্টি। ও কি কিছু টের পেয়েছে? আমার বুকের ভেতরে ভয় আর অপরাধ মিলে একটা ঝড় তুলল। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। মিঠির হাসি, আকাশের দৃষ্টি, সব মিলিয়ে আমার মনের ভেতরে একটা যুদ্ধ। আমি জানতাম আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি মিঠিকে হারাতে পারি না, কিন্তু আকাশের সেই টান, সেই উষ্ণতা আমাকে যেন ছেড়ে যেতে দিচ্ছিল না। পরের দিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম, আমি মিঠিদের বাড়ি ছেড়ে চলে যাব, আমার নিজের ফ্ল্যাটে ফিরে যাব। এই নিষিদ্ধ ঝড় থেকে আমাকে বেরোতে হবে। আমি মিঠিকে বললাম, মা, আজ ফিরে যাব, আমার কিছু কাজ আছে। মিঠি অবাক হলো, বলল, মা, এত তাড়াতাড়ি? আরেকটু থাকো না। আমি হাসার চেষ্টা করলাম, বললাম, না মা, আমার যেতে হবে। আকাশ আমার দিকে তাকালো, ওর চোখে একটা অজানা বেদনা, কিন্তু ও কিছু বলল না। ব্যাগ গোছানোর সময় আকাশ আমার ঘরে এলো। মা, তুমি চলে যাচ্ছ? ওর গলা একটা ভাঙা সুর। আমি চোখ না তুলে বললাম, হ্যাঁ আকাশ, এটা ঠিক হবে। ও কাছে এলো, বলল, মা, আমি জানি আমরা ভুল করেছি, কিন্তু তুমি চলে গেলে আমি কি করব? আমি থমকে গেলাম। ওর কথায় আমার বুকের ভেতরে একটা তীব্র ব্যথা। কিন্তু আমি বললাম, আকাশ, তুমি মিঠির স্বামী, ওকে ভালোবাসো, আমাকে ভুলে যাও। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। মিঠি আমাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিল। ওর হাসি দেখে আমার চোখে পানি এলো। আমি জানতাম আমি আমার মেয়েকে হারাতে পারি না, কিন্তু আকাশের সেই দৃষ্টি, সেই স্পর্শ আমার মনের কোণে চিরকাল থেকে যাবে। আমি কি সত্যি এই ঝড় থেকে বেরোতে পারবো, নাকি এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে চিরকাল তাড়া করবে? আজকের গল্পটি এই পর্যন্ত। কি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে? সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।